হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে ভিডিও টপিকটা আলোচনা করব, এটা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান যে আছে, প্রথম চ্যাপ্টারটা, হ্যাঁ, পরিবেশের জন্য ভাবনা। তো এখানে আমি নোট লেখাবো, ঠিক আছে? তো দেখো, যেটা প্রথম প্রশ্ন আছে যে বায়ুমণ্ডলের প্রধান উপাদান কয়টি? তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে 3টি। যে আমাদের যে বাতাসটা আছে, মানে বায়ুমণ্ডলটা, এটা 3টা উপাদান দিয়ে তৈরি। একটা হচ্ছে গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প 2 নাম্বারটা, আর 3 নাম্বারটা হচ্ছে ধূলিকণা, ঠিক আছে? এরপরে দেখো যে 2 নম্বর প্রশ্নটা, বায়ুমণ্ডলের কোন গ্যাসীয় উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে আছে? তো এটা হয়ে যাচ্ছে নাইট্রোজেন। আমাদের যে বায়ুমণ্ডলটা তৈরি হয়েছে তার মধ্যে নাইট্রোজেনটা যে উপাদান, এটা আর কি সবচেয়ে বেশি পরিমাণে আছে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটা, যে উচ্চতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের কয়টি স্তর? তো কোনো কোনো বইয়ে 5টি থাকে, কোনো কোনো বইয়ে 6টি থাকে, ঠিক আছে? 5টা লিখলেও ঠিক, 6টা লিখলেও ঠিক। এবার দেখো, বায়ুমণ্ডলে যদি আমরা 6টা উপাদান দেখি, তাহলে কি কোনটা কোনটা উপাদান পাওয়া যাবে, মানে স্তর পাওয়া যাবে? সেটা হচ্ছে, দেখো, যে প্রথমটা ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? ট্রপোস্ফিয়ারের আরেকটা অপর নাম আছে, সেটা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। 2 নম্বর স্তরটা যে আছে সেটা হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার, এর অপর নাম হয়ে যাচ্ছে শান্তমণ্ডল। 3 নম্বর স্তরটা যে আছে এটা হচ্ছে মেসোস্ফিয়ার, এর তো অপর নাম নেই, এটা হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, ঠিক আছে? 4 নম্বরটা দেখো, এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। 5 নম্বর স্তরটার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার, এবং 6 নম্বর স্তরটার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই প্রত্যেকটা স্তরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে। তো প্রত্যেকটা বৈশিষ্ট্য আমি পরে আলোচনা করছি, আগে শোনো কাহিনী, ঠিক আছে? ট্রপোস্ফিয়ার যে আছে, এখানে হচ্ছে আমাদের যত বাড়িঘর আছে, পাহাড় পর্বত, ঠিক আছে, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের মধ্যে পড়ে যায় সব স্তরগুলো, মানে এই সব জিনিসগুলো আর কি। ট্রপোস্ফিয়ারের উপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার, তার উপরে এটা, তার উপরে এটা, তার উপরে এটা, সবার উপরে সেটা ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে? এবার দেখো 4 নম্বর প্রশ্নটা যে বলা আছে, ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন? তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে এই স্তরে বায়ুর ঘনত্ব ও চাপ সবচেয়ে বেশি হয়, এবং এই স্তরে ঝড়, বজ্রপাত, বৃষ্টি ইত্যাদি ঘটনাগুলো সংঘটিত হয়, তাই যে ট্রপোস্ফিয়ারটা আছে এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। বোঝা গেল? মানে আমি যে বললাম যে ট্রপোস্ফিয়ারের মধ্যে সব কিছু পড়ছে, বাড়িঘর, পাহাড় পর্বত, ঠিক আছে? তো এখানে কি আছে বলো তো, এখানে ধূলিকণা আছে, তাই না? আমাদের বায়ুমণ্ডলটার মধ্যে আমরা ধূলিকণা, জলীয় বাষ্প, এছাড়া অন্যান্য প্রচুর পরিমাণে গ্যাসের যে ঘনত্বগুলো আছে সেটা আর কি এখানে বেশি হয়। মানে আলটিমেট বলতে যাচ্ছে যে ট্রপোস্ফিয়ারের মধ্যে বায়ুর ঘনত্বটা বেশি, বায়ুর ঘনত্ব বেশি থাকায় চাপও বেশি হয়, আর এই স্তরে হচ্ছে ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি ঘটনাগুলো হয়, তাই এটাকে বলা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। এবার দেখো, যেটা 5 নম্বরের প্রশ্ন আছে যে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? স্ট্র্যাটোস্ফিয়ার মানে হচ্ছে 2 নম্বর স্তরটা, এটাকে শান্তমণ্ডল বলা হয় কেন? এটা হচ্ছে, দেখো, যে এই স্তরে জলীয় বাষ্প, মেঘ থাকে না, এবং ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে না, তাই একে হচ্ছে শান্তমণ্ডল বলা হয়। মানেটা হচ্ছে যে ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারটা যে আছে, এখানে বাতাসের ধরনটা তো অবশ্যই পাল্টে যাবে। সেটা হচ্ছে, দেখো, এই স্তরটার মধ্যে জলীয় বাষ্প থাকবে না, মেঘ থাকবে না। তো এইসব না থাকলে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এইসব যে ঘটনাগুলো আছে সেখানে দেখা যাবে না, তাই এই অঞ্চলটার আরেকটা নাম হচ্ছে শান্তমণ্ডল, ঠিক আছে? এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটা যে আছে, জেট বিমানগুলি কোন স্তরে চলাচল করে? তো জেট বিমানগুলো যে স্তরের মধ্যে চলাচল করবে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, মানে হচ্ছে 2 নাম্বার স্তরটার মধ্যে। জেট বিমান বলতে এখানে বেসিক্যালি যে বিমানগুলো হচ্ছে যাত্রীবাহী বিমানগুলো যে আছে, ঠিক আছে? তো এই জেট বিমানগুলো কোন স্তরের মধ্যে চলাচল করে? 2 নাম্বার স্তরটার মধ্যে, যেটাকে আমরা আবার বলি শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। এরপরে দেখো 7 নম্বর প্রশ্নটা যা আছে, যে মেসোস্ফিয়ার স্তরের 2টি বৈশিষ্ট্য লেখো। তো এটা হয়ে যাচ্ছে মেসোস্ফিয়ার যে স্তরটা আছে, যেটা হচ্ছে 3 নম্বর স্তর, ঠিক আছে?
এখানে যেটা শর্ট প্রশ্ন লেখা আছে এটা প্রত্যেকটাই কিন্তু প্রশ্ন তৈরি করা যাবে এখান থেকে। যেরকম দেখো মেসোস্ফিয়ার স্তরের দুটো বৈশিষ্ট্য, একটা হয়ে যাচ্ছে এটি বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। তো এখানে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল বা শীতলতম স্তর কোনটি। তো সেটা হয়ে যাবে মেসোস্ফিয়ার, মানে 3 নম্বর স্তরটা, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা আছে পয়েন্ট, যে এই স্তরে মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় এবং পৃথিবীকে রক্ষা করে। মানে উপর থেকে যে আসে, হ্যাঁ, মহাকাশ থেকে যে উল্কাপিণ্ডগুলো আসে সেটা আর কি মেসোস্ফিয়ার স্তরের মধ্যে এসে পুড়ে ছাই হয়ে যায়। তার জন্য আমরা কি করি? তার জন্য আমরা পৃথিবীতে নিরাপদে থাকতে পারি, ঠিক আছে। তো মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য কিন্তু এইভাবে না আসে, অন্যভাবেও আসতে পারে। যেরকম এই প্রশ্নটা আসে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি, এরকম বৈশিষ্ট্য নাও আসতে পারে। আর কি এটাই বলতে চাচ্ছি যে এটা যে আছে বৈশিষ্ট্যটা না আসে, মনে করো এরকম প্রশ্ন হলো যে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল বা শীতলতম স্তর কোনটি, তো এটার অ্যান্সারটা হয়ে যাবে মেসোস্ফিয়ার। এরকমভাবে এটা প্রশ্ন হতে পারে যে মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে, তো এটা হয়ে যাবে মেসোস্ফিয়ার। বুঝতে পারা যাচ্ছে আশা করি। এরপরে দেখো যেটা 8 নম্বর প্রশ্ন আছে যে থার্মোস্ফিয়ার স্তরের 3টি বৈশিষ্ট্য লেখো। থার্মোস্ফিয়ার মানে হচ্ছে 4 নম্বর স্তরটার কথা বলছি আর কি, ভূপৃষ্ঠ থেকে 4 নম্বর স্তরটার মধ্যে। তো দেখো প্রথম পয়েন্টটা বলা আছে যে এই স্তরে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি ও মহাজাগতিক রশ্মি শোষিত হয়। খুবই ভালো, আমাদের খুবই রক্ষা করছে, তাই না, থার্মোস্ফিয়ার স্তরটা। তো এটা কি কি কাজ করছে দেখো, যে সূর্য আর মহাবিশ্ব, সূর্য, তারা, নক্ষত্র, সেখান থেকে যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আসে, এক্স রশ্মি আসে, গামা রশ্মি আসে, আর হচ্ছে মহাজাগতিক যে রশ্মিগুলো আসে সেগুলো আর কি থার্মোস্ফিয়ার স্তরের মধ্যে শোষিত হয়ে যায়। তারপরে আছে দেখো যে এই স্তরের মধ্যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ মানে আমরা জানি হচ্ছে যেটা আর কি বিনা তার দিয়ে যে যোগাযোগ ব্যবস্থাটা বর্তমানে মোবাইল ফোন, ঠিক আছে। তারপরে আরও আছে অনেক কিছু, সেগুলো হচ্ছে থার্মোস্ফিয়ার স্তরের মধ্যে আর কি এই স্তরটা থাকার জন্য আমরা আর কি সেটাকে কি করতে পারি বলো, বেতার তরঙ্গটাকে সহজে প্রতিফলিত হয়ে ব্যবহার করতে পারি। এই স্তরটা আরেকটা জিনিস বৈশিষ্ট্য আছে যে থার্মোস্ফিয়ার স্তরটা আছে যে এখানে যে গ্যাসগুলো থাকে সেই গ্যাসীয় অণুগুলো হচ্ছে আয়নীয় অবস্থায় থাকে, মানে আয়ন হিসাবে। সেই জন্য অনেক সময় কোনো কোনো বইয়ে থার্মোস্ফিয়ার স্তরের অপর নামটা বলা থাকবে আয়নোস্ফিয়ার, ঠিক আছে। মানে এখানে যে গ্যাসীয় অণুগুলো আছে সেগুলো হচ্ছে আয়ন অবস্থায় আর কি থাকে, বা মানে না, ঠিক আছে, আয়ন অবস্থায় থাকে। তাই এবার দেখো যেটা আছে 3 নাম্বার পয়েন্টটা, যে এই স্তরের মধ্যে মেরুজ্যোতি দেখা যায়। মেরুজ্যোতি মানে হচ্ছে সুমেরু আর কুমেরু অঞ্চলে যখন টানা 6 মাস রাত্রি থাকে তখন আকাশের মধ্যে, 6 মাস টানা রাত থাকবে যখন আর কি, তখন আকাশের মধ্যে এক বিশেষ প্রকারের আলোর মতো জ্যোতি দেখা যায়, যেটা আর কি আমাদের যেরকম রংধনু বা রামধনু দেখি সেরকম টাইপেরই, কিন্তু ওটা অন্য কালার একটু থাকে, কালার বিশিষ্ট, ঠিক আছে। তো এই স্তরে আর কি এই মেরুজ্যোতিটা দেখা যাবে। তার মানে মেরুজ্যোতিটা হচ্ছে 4 নম্বর স্তরটার মধ্যে দেখা যায় বায়ুমণ্ডলে। তো আশা করি বুঝতে পেরেছো যে থার্মোস্ফিয়ার স্তরের 3টা বৈশিষ্ট্য কি কি। তো একটা হচ্ছে যে এই স্তরে সূর্য ও মহাবিশ্ব থেকে আসা অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, কখনো কখনো কী হয় বলো তো, এই লাইনটাই প্রশ্ন হবে যে সূর্য থেকে আসা আর মহাবিশ্ব থেকে আসা অতিবেগুনি রশ্মিগুলো কোন স্তরে শোষিত হয়, তো এটা হয়ে যাবে থার্মোস্ফিয়ার স্তরে। তারপরে আছে যে এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। প্রশ্ন আসতে পারে এরকম করে যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে, ঠিক আছে, কারণ এখান থেকে শর্ট প্রশ্ন বেশি আসবে, কারণ তোমাদের প্রথম চ্যাপ্টারে 5 না 6 মার্কস আছে, এরকম আর কি 3টা বৈশিষ্ট্য আসবে না। তো আমি এটা প্রশ্ন বোঝার সুবিধার জন্য এখানে আর কি বৈশিষ্ট্য আকারে লিখে দিয়েছি। এখানে কিন্তু প্রত্যেকটাই প্রশ্ন হতে পারে। যেরকম প্রশ্ন আসবে যে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়, তো এটা অ্যান্সারটা হয়ে যাবে থার্মোস্ফিয়ার। আশা করি বুঝতে পারা যাচ্ছে। তো কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমি খুব তাড়াতাড়ি মানে অন্য ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে। এখন থেকে রেগুলার ভিডিও হবে। তো
তোমরা এগুলো মুখস্থ করবা, ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে বলবা। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।